নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে আমরা এই পুরো সিরিজে তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো কমপ্লিট করাই দিচ্ছি। চলো আমরা ক্লাসটা শুরু করি, তবে খুবই গুরুত্বপূর্ণ 1.5 মিনিটের একটি বিজ্ঞাপনের পর। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, ডেমো ক্লাস দেখো, নিজেই বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো, আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, এখন আমরা মূলত একটু আলোচনা করি যে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। উপসর্গ টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি, এবং যারা বাংলা দ্বিতীয় এর ব্যাপারে একটু জানো তাহলে এটা এতটুকু জেনে থাকবা যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তার মধ্যে একটি হচ্ছে এই উপসর্গ। তাহলে চলো আমরা জানার চেষ্টা করি উপসর্গ আসলে কি জিনিস। আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে কিছু উদাহরণ আমরা দেখতে পারবো। দেখো, এই যে কেজো, এই কেজো শব্দের আগে সংযুক্ত হয়েছে স্বরেয়। এই যে শব্দের আগে আমরা এক্সট্রা কিছু সংযুক্ত করতেছি, তাতে করে শব্দের অর্থের পূর্ণতা পাচ্ছে। কখনো কখনো শব্দের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, নানান কিছু হতে পারে। শব্দের অর্থের সম্প্রসারণ হচ্ছে। একটু দেখো, যেমন হচ্ছে পয়া, পয়ার আগে সংযুক্ত করেছি সুরেও। আবার আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা কিছু ওয়ার্ডে দেখতে পারবো। এই যে দেখো, রাম, রামের আগে সংযুক্ত করেছি অঘা। দর, দরের আগে সংযুক্ত করেছি অনা। বৃষ্টি, বৃষ্টি তো বুঝছো, বাট তার আগে সংযুক্ত করেছি অনা। এই যে অনা, অ, অঘা, তারপরে হচ্ছে আ, এরকম অনেক কিছু আমরা শব্দের শুরুতে সংযুক্ত করার মাধ্যমে কখনো কখনো শব্দের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো কখনো সম্প্রসারণ হচ্ছে। এইটাই উপসর্গ। তাহলে আমরা উপসর্গ কখন বসাইতেছি? শব্দের শুরুতে আমরা উপসর্গ বসাইতেছি, ঠিক আছে? তাহলে শব্দের শুরুতে আমরা উপসর্গ বসাইতেছি। এই যে এখানে এই যে কর্নারে দেখতে পাচ্ছ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, এই সবগুলো আসলে উপসর্গ, ঠিক আছে? তাহলে আলটিমেটলি উপসর্গের ফলে আমাদের কি ধরনের পরিবর্তন আসতেছে আমাদের এখানে লিখে ও আরেকটা কথা বলে দিই যে আমাদের এই যে উপসর্গ টপিকটা, এটা যদি আমাদের বই থেকে পড়ে ফেলো তাহলে এটা তোমার জন্য সব থেকে ভালো হবে। তবে যেহেতু এটা ফ্রি ক্লাস এবং সেটা সারা দেশের স্টুডেন্টরা দেখবে, এই জন্য আমি মনি চৌধুরী স্যারের যে নবম দশম শ্রেণীর বই, সেই বইটা ফলো করতেছি। খুবই ভালো একটা বই, কারণ সবার বই কাছে আমার বই নাও থাকতে পারে। এই জন্য আমি একদম সার্বজনীন ভাবে এই ক্লাসটা করাচ্ছি মনি চৌধুরী স্যারের বই থেকে। আমাদের বই থেকে পড়ে ফেললে আরো ভালো হয়। দেখো কি কি তাহলে হচ্ছে, আমরা যদি এই উপসর্গগুলো সংযুক্ত করি তাহলে আমরা নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারতেছি। যেমন আগে ছিল বৃষ্টি, বৃষ্টির আগে অনা সংযুক্ত করে অনাবৃষ্টি, মানে বৃষ্টির অভাব। এখানে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ নাও হইতে পারে, কখনো কখনো অর্থের পূর্ণতা সাধিত হইতে পারে, অর্থের সম্প্রসারণ হতে পারে, অর্থের সংকোচন হতে পারে, অর্থের পরিবর্তনও হয়ে যেতে পারে। তাহলে উপসর্গের যে উদ্দেশ্যগুলো সেগুলো আমরা বুঝে গিয়েছি। এখন আমরা চলো আলোচনা করি আমাদের ক্লাসের সেকেন্ড স্টেপ হচ্ছে উপসর্গ থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা একদম এক্সাক্ট ওই জায়গাতেই হিট করতে পারবো। দুই ধরনের প্রশ্ন তোমরা ফেস করতে পারো। এক নাম্বার হচ্ছে, এই যে আমরা উপসর্গ দেখতেছি, তোমাদেরকে জেনে রাখা ভালো তোমাদের যে বাংলা উপসর্গ হচ্ছে, সরি, বাংলা ভাষায় উপসর্গ হচ্ছে মোট 3 প্রকার। একটা বাংলা, আর একটা তৎসম, আর একটা বিদেশি। যাহাই তৎসম তাহাই সংস্কৃত। তৎসম আর সংস্কৃত সেম সেম। এখন সমস্যা হচ্ছে, এই যে বাংলা উপসর্গ দেখো মোট হচ্ছে 21টা। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন। তো এখানে যেমন দেখতে পাচ্ছ বাংলা উপসর্গ, একটু পরে তোমরা দেখতে পারবা বিদেশি উপসর্গ, তারপরে সংস্কৃত উপসর্গ। তো আসলে এই জিনিসগুলো তোমরা কিভাবে মনে রাখবা? এই জিনিসগুলো তো 2 দিন পরে মনে থাকার মতো আসলে বিষয় না। আর এগুলো যদি না মনে রাখতে পারো তাহলে তো তুমি আনসার করতে পারবা না। তো যাই হোক, এটা আমাদের 1 নাম্বার ক্যাটাগরি ছিল। 2 নাম্বার আরেকটা ক্যাটাগরি হচ্ছে, এই যে দেখো আমরা আর একটা কথা, তাহলে 1 নাম্বার ক্যাটাগরিতে প্রশ্ন কিভাবে দিবে একটু বলে দিই। তোমাকে প্রশ্ন দিবে যে নিচের কোনটি বাংলা উপসর্গ।
তারপরে বিভিন্ন ধরনের অপশন দিবে, তার মধ্যে হচ্ছে বাংলাটা যেটা সেটা আনসার করে দিলা। আবার এই ধরনের প্রশ্ন আসতে পারে যে ইতি কোন উপসর্গ, বাংলা উপসর্গ, সংস্কৃত নাকি বিদেশি, এরকম ভাবে দিতে পারে। তো তাহলে 1 নম্বর ক্যাটাগরি গেল। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে তোমাকে পরীক্ষায় দিবে ধরে নাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাই, যেমন হচ্ছে অনাবৃষ্টি, অনাবৃষ্টিতে উপসর্গ হচ্ছে অনা, তাই তো? এখন তোমাকে বলবে যে এই অনাবৃষ্টি শব্দে অনা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এই যে অভাব, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ওই যে একটু আগে বললাম না যে অনাবৃষ্টি মানে হচ্ছে কম বৃষ্টি, মানে বৃষ্টির অভাব। তো এখানে এই অনা উপসর্গটা সংযুক্ত করে আসলে অভাব বোঝাচ্ছে, অভাব অর্থে সংযুক্ত হয়েছে। তো এই 2 ধরনের ক্যাটাগরি, যে নিচের কোনটি কোন সমাস আর আরেকটি হচ্ছে কোন অর্থে ব্যবহৃত রয়েছে, এই দুইটি যদি তুমি করতে পারো তাহলে তোমার জন্য নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। একটু আগে তোমাদেরকে বলছি যে আমরা বাংলা উপসর্গ দেখলাম এবং এগুলো আসলে মনে রাখার মতো কোনো বিষয় না। অ, অঘা, অজ, অনা টানা মুখস্থ রাখতে পারবা? পারবা না। তো আমরা তাহলে বাংলা উপসর্গ এবং তৎসম এগুলোর জন্য তোমাদের জন্য এক্সট্রা একটা স্লাইড রেডি করছি। সেই স্লাইডে যদি আমরা একটু খেয়াল করি তাহলে তুমি ভালো করে ব্যাপারটা বুঝতে পারবা। এই যে এখানে আমরা শুরুতে হচ্ছে যে এই ছন্দটা লিখে রাখছি, এটা হচ্ছে বাংলা উপসর্গের জন্য ছন্দ। ছন্দটা খুব ভালো করে পড়তেছি, খেয়াল রাখো। এই ছন্দের মধ্যে যেগুলো আবার উপসর্গ সেগুলোকে যে এরকম করে বোল্ড গোল করে আহ, হচ্ছে এরকম করে রেখে দিছি যাতে তোমরা বুঝতে পারো। আমি ছন্দটা তোমাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। আন আব ইতিউন, আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। আর একটু তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে পরে নোট করতে পারো। আন আব ইতিউন, আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। এখন এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখতে চাই, একটু সচেতন থাইকো। ছন্দের মধ্যে কোন কোনটা আমরা ইউজ করছি, এই বলবোর মধ্যে কিন্তু কোনো উপসর্গ নাই, এগুলো মাথায় রেখো। কত থেকে বের হয়ে আসে দুইটা, একটা হচ্ছে কদ আর একটা কু। এই ছন্দটা খুবই ইজি না? আন আব ইতিউন, আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। এই ছন্দের বাইরেও দুটো এক্সট্রা মুখস্থ করবো, সেটা হচ্ছে অ, অঘা, অজ, অনা। এই চারটাকে আমি একসাথে করছি, দেখতে প্রায় সেম সেম, জন্য মনে রাখতে খুবই সুবিধা হয়। অ, অঘা, অজ, অনা, সিম্পল ব্যাপার লাগে আমার কাছে। আরেকটা আছে হচ্ছে আশুবিনী, আ সু বি নি, একত্রে তুমি বলতে পারো আশুবিনী, মনে হচ্ছে একটা মেয়ের নাম। আশুবিনী, অ, অঘা, অজ, অনা, আর আন আব ইতিউন, আর কতবার বলবো চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। তাহলে তোমার পরীক্ষায় যদি দেয় তোমাকে যে চা, এই যে চা দেখতে পাচ্ছ, এই চা কোন উপসর্গ, তাহলে তুমি সহজে আনসার করতে পারবে এটা হচ্ছে বাংলা উপসর্গ। যদি বলে পাতি কোন উপসর্গ, তুমি সহজে আনসার করতে পারবে এটা হচ্ছে বাংলা উপসর্গ। আচ্ছা, এখানে আমাদের সমস্যা শেষ। অ, অঘা, অজ, অনা, তারপরে আশুবিনী শেষ। এখন চলে আসো, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে ও আরেকটা কথা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলা উপসর্গ কিন্তু মোট 21টি, এই বিষয়টি মাথায় রাখতে হবে তোমাদেরকে। যদি না রাখতে পারো তাহলে ঝামেলা। এটা অনেক অনেকবার, হাজার হাজার বার বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন আম, যে কম্পিটিটিভ এক্সাম গুলো রয়েছে সেগুলোতে এসে থাকে। আচ্ছা, এরপর আমরা একটু নিচের দিকে দেখি। তোমরা চাইলে গুনতে পারো, এগুলো গুনে দেখবা যে মোটমাট 21টা কিন্তু মিলে গেছে। এরপর আমরা সংস্কৃত একটু দেখি। সংস্কৃত কয়টা বলো তো? সংস্কৃত উপসর্গ কয়টা? আমাকে কমেন্ট বক্সে লিখে রাখবা, বই লেখা আছে ঠিক আছে, এখানেও গুনে দেখবা, গুনে দেখে আমাকে কমেন্ট বক্সে লিখে রাখবা। দেখো, অভি, অভি হচ্ছে একটা মানুষের নাম এবং সে কি করতেছে, অভি অতি উৎসাহে, মানে খুব মানে এক্সাইটেড, হ্যাঁ। অভি অতি উৎসাহে উপরে সমদূর থেকে, উপরে 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 সমদূর থেকে, সমদূর থেকে কি করছে, সমদূর থেকে অধিকারবিহীন ভাবে অবনীর, মানে একটা মেয়ের, অবনীর আপুকে অপমান করে। তো অভি কি করছে, অভি অতি উৎসাহে উপরে সমদূর থেকে অধিকারবিহীন ভাবে অবনীর আপুকে অপমান করে। অভি অতি উৎসাহে আহ, অধিকারবিহীন ভাবে উপরে সমদূর থেকে অবনীর আপুকে অপমান করে। এবং এখান থেকে আমরা কি কি পাচ্ছি আলটিমেটলি দেখো, অভি অতি উত উপ সম দূর, অধিকারবিহীন থেকে জাস্ট অধি নিচ্ছি, অবনীর থেকে অব আর নির নিচ্ছি, তারপরে আপু থেকে নিচ্ছি অপি, অপ থেকে নিচ্ছি, অপমান থেকে নিচ্ছি জাস্ট অপ, ঠিক আছে নিচ্ছি। আচ্ছা, ভালো কথা, এখানে কিন্তু একটু খেয়াল রাখো, সমদূর, এই দূর কিন্তু দূরত্বের দূর না, ওইটা দূরত্বের দূর হইলে দয়ে দীর্ঘ হইতো, বাট এখানে কিন্তু রস্য আছে, একটু ভালো করে খেয়াল করো। তো আলটিমেটলি, আর এইগুলা যে আমি তোমাদেরকে মুখস্থ করাইলাম, এইগুলার পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখবা, এই যে একটু আগে পড়ছিলাম না আশুবিনী, এইখানেও সেই আশুবিনী আছে, এইখানেও আছে আশুবিনী। আর এই যে দেখো, এগুলো দেখতে সেম সেম। প্রপরা পরিপ্রতি অনু, প্রপরা পরিপ্রতি অনু, সবগুলোর পয়রা ফালা, পয়রা ফালা, প্রপরা পরিপ্রতি অনু, এক্সট্রা মনে রাখা যাবে না এই ছন্দের পাশাপাশি। তাহলে তোমরা গুনে দেখবা যে এখানে মোটমাট আছে হচ্ছে 20টা। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারলাম যে আমাদের জন্য উপসর্গের মধ্যে সংস্কৃত উপসর্গ মোটমাট 20টা। তোমরা চাইলে গুনে দেখতে পারো, যেগুলো সেম সেম আছে, সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, প্রপরা পরিপ্রতি অনু আশুবিনী, আর অভি অতি উৎসাহে উপরে সমদূর থেকে অবনীর আপুকে অপমান করে। এখন তোমাদের মধ্যে একটা সব থেকে বড় প্রশ্ন হচ্ছে,
আমরা আশুবিনী ওইখানেও দেখছি, এখানেও দেখছি। আসলে আশুবিনী জিনিসটা কি? ধরো যে আমি তোমাদের এখানে যদি একটা জিনিস লিখি, আসলে আমি তোমাদেরকে একটা উদাহরণ মনি চৌধুরী স্যারের বই থেকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে ভালো হতো। আচ্ছা, আমি এখানে লিখলাম যে আমি একটু স্ক্রল করে এদিকে নিয়ে নিচ্ছি। তাহলে আমরা তৎসম আর সংস্কৃত কিন্তু সেম জিনিস, এটা মাথায় রেখো। আর বাংলা তো আছে। এখন ধরে নাও যে আমরা তো বলছি যে আশু বিনি এটা সব ক্ষেত্রেই থাকে, বাংলার ক্ষেত্রেও থাকে, তৎসমের ক্ষেত্রেও থাকে। তো আমরা দুইটা শব্দ লিখি। যেমন আমরা যদি লিখি যে এখানে যদি আমি যদি লিখি যে নির্ণয়, আমি লিখলাম নির্ণয়, ঠিক আছে, নির্ণয় শব্দ লিখলাম। এবং আমরা যদি আমি কিন্তু সবকিছু মনি চৌধুরী স্যারের বইয়ের যে উদাহরণগুলো, সেই উদাহরণগুলো থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এখানে এখন লিখি যে নিখুঁত, ঠিক আছে, নিখুঁত। তো তোমাদেরকে বলে রাখি নিখুঁত, তোমাদেরকে বলে রাখি এই যে এই নি, এটা কিন্তু বাংলার মধ্যেও আছে আবার তৎসমের মধ্যেও আছে। তো আসলে কখন কি হবে শোনো, এই যে নিখুঁত লিখলাম না, এটা হবে এখন এই নিটা হইতেছে বাংলা উপসর্গ আর এটা হইতেছে তৎসম। কেন জানো? এই নি এর পাশে যে অংশটা আছে এটা যদি বাংলা হয় তখন নিও বাংলা উপসর্গই হবে। এই নি এর পাশে যে অংশটা আছে সেটা যদি তৎসম হয় তাহলে এই নিও তৎসমই হবে। কিন্তু আমরা আসলে কিভাবে বুঝবো যে কখন বাংলা হইতেছে কখন তৎসম হইতেছে? আমরা তো ভাষার সাথে এত বেশি পরিচিত না, কোনটা বাংলা কোনটা তৎসম। তো সেটার জন্য আসলে আমাদেরকে কি করতে হবে, সেটার জন্য আমি অনেক বেশি এই জিনিসগুলো ঘাটাঘাটি করে পরবর্তীতে যেটা পেয়েছি, বা পরবর্তী তুমি ইউটিউবে সার্চ করলে কিন্তু অনেক এরকম টোটকা বুদ্ধি পেয়ে যাবা, কিন্তু আলটিমেটলি কিন্তু সব সময় এগুলো কাজে লাগে না। তাই পরীক্ষাতে কিন্তু ভুল করার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা আসলে কি করতে পারি? আমরা একটা ঘটনাই করতে পারি, বিভিন্ন বই ঘাটলে দেখা যায় যে মনি চৌধুরী স্যারের বইটা হইতেছে একটা জেম, যেটাকে তুমি একটা জেম বলতে পারো। অর্থাৎ এইটা সব জায়গায় ফলো করে। তুমি যদি এইটা নাও তাহলে আর এইটার বাইরে থেকে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ। আর যদি আসেও তাহলে যদি তুমি না পারো তাহলে মনে করবা কেউই পারে নাই, তোমাকে এতটা ডিটেলস আমি পড়াচ্ছি। তো আমরা আলটিমেটলি যেটা করব, আমরা বেশ কিছু শব্দ মুখস্থ করব। বলে রাখা ভালো যে এই আশু বিনি দিয়ে তৎসম শব্দই বেশি থাকে, বাংলা শব্দ কম থাকে। এখন বাংলা যে শব্দগুলো থাকে আমরা সেগুলো মুখস্থ করে ফেলি, এগুলোর বাইরে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে সেটাকে আমরা তৎসম বলবো। তো বাংলার ক্ষেত্রে এই আশু বিনি দিয়ে যে শব্দগুলো রয়েছে আমি সেই শব্দগুলো নোট করেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো শব্দ আছে, অ্যারাউন্ড 24টা মতো শব্দ এখানে দেওয়া আছে, অ্যারাউন্ড 24টা মতো শব্দ এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন এইগুলো তাহলে আমরা কিভাবে মনে রাখবো? একটা সুন্দর গল্পের মাধ্যমে মনে রাখবো, ছন্দের মাধ্যমে মনে রাখবো না। এর কারণ হচ্ছে ছন্দ আমরা বেশি দিন মনে রাখতে পারি না। তবে আমাদের মাথাতে হাজার হাজার কোটি কোটি স্টোর ঘটনায় স্টোর হয়ে আছে, আমরা সেই ছোটবেলা থেকে এগুলো করে আসছি। আজকে একটা ঘটনা শোনাই তোমাকে। তো একদিন বিকেল বেলা একটা লোক আমাকে কল করছে বিভুই দেশ থেকে। বিভুই মানে কি জানো? বিভুই মানে হইতেছে বিদেশ, ঠিক আছে, বাইরের দেশ, হ্যাঁ, ভিন দেশ। তো একদিন বিকেলে আমাকে একটা বিভুই দেশ থেকে একজন লোক কল করছে, এক কথায় প্রবাসী কল করছে, দেশে থাকেন না বাইরে থাকেন উনি। তো প্রবাসী কল করছে বিনামা নাম্বার থেকে, মানে যেটা কোনো নাম্বার নাই, সরি নাম্বার নাই মানে চিনি না, নাম নাই, বেনামা চিঠি বলে না, যে চিঠিতে নাম লেখা থাকে না। তো বেনামা নাম্বার, আননোন নাম্বার থেকে কল করছে বিকেল বেলা আমাকে, বিভুই দেশ থেকে, প্রবাস থেকে। তো উনি কল করে বলতেছে যে ভাই আমার তো একটা বোন আছে, তো সে দিন দিন সে হচ্ছে বিপথে চলে যাচ্ছে। অর্থাৎ মানে সে ভালো পথে নাই, কোনো এলাকায় কোনো সুনাম রাখে নাই, আমাদের এক কথায় আমাদের কোনো সুনাম রাখে নাই, কোনো সুকাজ করে না, সে সব সময় দুনিয়ার আকাম কুকাম করে বেড়ায়। আমি কি তোমাকে বুঝাতে পারতেছি যে আমি কি বলতেছি? এটা একটা ছন্দ, এই ছন্দের মাধ্যমে আমরা সব যেগুলো বাংলা উপসর্গ আছে না, বাংলা এই আশুবিনীর বাংলা যে অংশগুলা সেগুলো আমরা মুখস্থ করতেছি, ঠিক আছে। তো উনি বিপথে চলে গেছে, ছোট বোনটা সুনাম রাখে না এলাকায়, কোনো একদম মানে কোনো সুকাজ নাই, সব সময় খালি কুকাজ করে বেড়ায়। আচ্ছা, তো আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাই আপনি যদি একটু সুনজর দিতেন, আপনি যদি নিখুঁত করে ওকে আপনার কোর্সটা করাতেন, প্রিপারেশন নামাতেন, তাহলে মনে হয় আমাদের সেই সুদিনটা আবার ফিরে আসতো, এই অশান্তিটা হয়তো বা ঘুচতো। তো উনি আমাকে বলতেছে। তো আমি বললাম ঠিক আছে, আমার তো কাজে এটা, so আমি এটা অবশ্যই করাবো। তো তারপরে উনি বলতেছেন যে ভাই আপনি যদি নির্দয় না হতেন, নির্দয় মানে হচ্ছে যার হৃদয় নেই, মানে কঠোর যে আর কি, নির্দয়, নির্দয় দেখছো না, ওইটা দিয়ে একটা সমার্থক দেখতে পারো। আপনি যদি নির্দয় না হতেন ভাইয়া তাহলে নীলাজ হয়ে আপনাকে একটা কথা বলতাম। আমার পকেট খুবই নিরেট বর্তমানে, নিরেট মানে হচ্ছে ফাঁকা। তো আর নীলাজ মানে লাজ নাই যার। তো উনি এটাই বলতেছেন যে ভাইয়া আপনি যদি নির্দয় না হতেন তাহলে নীলাজ হয়ে আমি লজ্জা বাদ দিয়ে আপনাকে একটা কথা বলতাম, আমার পকেটটা নিরেট, আমার পকেটটা বর্তমানে খুব ফাঁকা, কোর্স ফিটা একটু কমান। তো অনেক অনেক কথা শোনান, আমি তো বলি যে না ভাই আমাদের কোর্স ফি তো কমে না।
তো বলতেছে ভাইয়া দেখেন আমরা আকারা ভাত খাই, আমাদের এতই অভাব যে আমরা আকারা ভাত খাই, আকারা ভাত খাই, আধোয়া ভাত খাই, আলুনি ভাত খাই, সরি আসালা ভাত খাই, আচালা ভাত খাই। তো এটা আসলে কি বোঝাচ্ছে? আকারা মানে হইতেছে কি, যে এটার মধ্যে, যে ধানের মধ্যে তুষ থাকে, ঝাড়া চাল না, ওইটাকে বলা হচ্ছে আকারা। আর আধোয়া মানে হইতেছে যেটা ধোয়া হয় নাই। তারপরে হচ্ছে আলুনি, যেখানে যেই ভাতে লবণের অভাব আছে, হ্যাঁ যেই ভাতে না যেখানে লবণের অভাব আছে, মানে ভাতে যে লবণটা দিয়ে খাবে সেটা পর্যন্ত নাই। আসালা, চালতে পারে না, চালে না সেই চালটা, এতই তারা গরিব যে যে ভাতটা খাইতেছে সেটারও এই অবস্থা। তারপরে আবার বলতেছে যে ভাই এই তো গেল খাওয়ার অবস্থা, আগাছা আমাদের বাসার আশেপাশে একদম আগাছাতে ভরে গেছে, এরকম একটা জায়গায় থাকি। আকাঠা ঘর, আকাঠা মানে কি জানো? যেটার কাঠ ভালো না, খারাপ একটা কাঠ। আকাঠা ঘরের একটা একটা ঘরে থাকি, মাথার উপরে তাকালে আকাশ দেখা যায়, চাল পর্যন্ত নাই। তারপরে হচ্ছে নিভাজ কাপড় চোপড় পরে, নিভাজ মানে যেটার ভাঁজ নাই। তো আমরা যেরকম ভাঁজ দেওয়া কাপড়, মানে ভালো কাপড়ের কথা বলতেছি আর কি, ওনাদের সেটা পর্যন্ত নাই। এবং বাপের কিডনি বিকল হয়ে, কষ্ট করে কিডনি বিকল হয়ে বাসায় পড়ে আছে। তারা বলতেছে, তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এতই কথা যখন বললেন তাহলে ঠিক আছে, ভর্তি করে নিলাম। তো অ্যাট লাস্ট সে চান্স পাইলো অ্যান্ড সে একটা সুখবর আমাকে দিল। কিন্তু সুখবর দেওয়ার পরে তার আর কোনো খোঁজ খবর নাই, একদম নিখোঁজ, যে ভাইয়া এটাতে ভর্তি হলাম ওইটাতে ভর্তি হলাম, এরকম কোনো কিছুই নাই। তো আলটিমেটলি এই হইতেছে ঘটনা। তাতে করে আমরা এখানে কতগুলো শব্দ শিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আমরা এই 24টা শিখলাম। এই 24টা হইতেছে বাংলা, অর্থাৎ এই 24টাতে এই যে দেখো, বিকেলে বি আসছে না, বি উপসর্গ আসছে, আশু বিনির বি চলে আসছে। আমরা জানি যে বিকেলে এটা ভাইয়া পড়াইছিল। এটা হইতেছে কি বলতো? এটা হইতেছে বাংলা উপসর্গ। তো এগুলার বাইরে যদি আসে তাহলে তুমি সেটাকে তখন কি বলবা? সেটাকে বলবা তৎসম বা সংস্কৃত। হ্যাঁ, এই যে দেখো তোমাকে আরেকটা ইয়ে দেখে, আশু, এই সুবিনির, দেখো সুনাম, তুমি দেখছো সুনাম, ভাইয়া তো পড়াইছে সুনাম বাংলা, বাংলা উত্তর করে দিলে, এর বাইরে আসলে তখন সেটাকে তুমি তৎসম বা সংস্কৃতের মধ্যে চালাই দিবা। ইজি না? এটাই হইতেছে সমাস, সরি উপসর্গ। তাহলে আমাদের উপসর্গের এই জিনিসগুলো শেখা শেষ। তো সবগুলো শিখছো, কিন্তু বিদেশি উপসর্গ তো তোমাদের শেখানো হয় নাই। এই যে দেখো, আচ্ছা বিদেশি উপসর্গ, এটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গের মধ্যে বেশ কয়েকটা প্রকারভেদ আছে। তো এই প্রকারভেদের মধ্যে একটা জিনিস হচ্ছে, আহ বিদেশি উপসর্গের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা ফার্সি সহ আর বেশ কয়েকটা আমরা দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা ফার্সি যেটা আছে এটা একটু বেশি বড়। এই বেশি বড় জিনিসটা আমরা আগে শিখে নেই, তারপরে আমরা বাকি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমন ধরো যে একজন ব্যক্তির নাম হচ্ছে, ধরো যে এইটা, তো ওনার বর, মানে হচ্ছে এখানে হাজবেন্ডের কথা বলা হচ্ছে, ওনার বর বদমায়েশ, বেয়াদব, কমজোর ও বলদ, কিন্তু কারবার ও দরদামে তিনি নিমরাজি। মানে যাই হোক না কেন, কারবার ও দরদামে কিন্তু তিনি বেশ পাকাপোক্ত। তো এটাই বোঝানো হয়েছে। এবং এখানে যে তোমরা এই যে দেখো, না, ফি, র, এরকম মানে যেগুলো নিচে দাগ দিয়ে রাখছি, এগুলো হইতেছে ফার্সি উপসর্গ। তো ফার্সি উপসর্গ যদি বলে যে দর, এটা কোন উপসর্গ? এটা যে ফার্সি উপসর্গ, এটা কি বুঝতে আর কোনো সমস্যা হবে? আশা করি বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এটা গেল আমাদের ফার্সি। কিন্তু ফার্সির পাশাপাশি আর কয়েকটা আছে, ওগুলো খুবই অল্প, ওইগুলো জাস্ট একটু পড়লেই হয়ে যায়। যেমন ধরো যে এই যে দেখতে পাচ্ছ আরবি উপসর্গ। আরবি উপসর্গ কি বলতো? এই যে আম, খাস, লা, গর, হ্যাঁ, লাজবাব, লাজবাব, তারপরে হচ্ছে গরমিল, তারপরে খাস কামরা, খাস মহল, আম দরবার, আরবি উপসর্গ এগুলো পড়ছো না? তারপরে ইংরেজি গুলো দেখো, এগুলো মুখস্থ রাখার মতন। ফুল হাতা আমরা যেগুলো সাধারণত ব্যবহার করে থাকি সাধারণত আমাদের লাইফে ইন জেনারেল, হাফ হাতা, হেডমাস্টার, সাব, এই সাব অফিস। তো আর উর্দু হিন্দি এগুলো অতটা লাগে না। ওই যে হর রোজ, হর মহিনা, হর কিসিম, এগুলো হইতেছে হিন্দি। তো এই সব কিছু মিলে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ এমন বড় কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু দেখি। এখন আমাদের প্রথম ক্যাটাগরি কিন্তু শেষ হয়ে গেল। আমাদের এখন দ্বিতীয় ক্যাটাগরি হইতেছে যে কোনটা কোন অর্থে প্রকাশ পায়। এইটা ভাইয়া, এখানে আপনি কি করবেন আসলে? এখানে আমার কিছুই করার নাই, এখানে তোমাকে মুখস্থ করতেই হবে। তুমি আমার কাছে রিকোয়েস্ট করে কোনো লাভ নাই। তবে আমি তোমাকে বেশ কিছু জিনিস আঁকায় দিব, যেগুলা থেকে সাধারণত ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? আমি তোমাকে আঁকায় দিব। তো তুমি শুরুতেই একটু লিখে নাও, একটু আঁকায় নাও। তো আমার সাথে সাথে একটু আঁকায় নাও। তোমাদের মনি চৌধুরী স্যারের বই আছে না, বইয়ের পিডিএফ আছে, বা স্ক্রিনশট দিয়েও তোমরা আঁকায় নিতে পারো। সবগুলা বই প্রায় সেমই আছে, বুঝছো? মনি চৌধুরী স্যারের বইয়ের পিডিএফ কিন্তু তোমরা একদম অনলাইন থেকে ফ্রি পেয়ে যাবা, বুঝছো? ডাউনলোড করে নিবা ওইখান থেকে। দেখো এর মধ্যে হচ্ছে অকেজো, অচেনা, অজানা, আর হচ্ছে অঝোর, এইটা ইম্পর্টেন্ট আছে,
ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে পরের পেজ আসুক। এখানে ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলবো যে তুমি যদি রিস্ক না নিতে চাও, রিস্ক না নিতে গেলে সবগুলোই পড়া উচিত। তুমি জাস্ট একবার তো পড়লেই হচ্ছে। অঘারাম, অগারাম, এই তুই তো অগারাম মানে কি, বোকা অর্থ বোঝাচ্ছে। ওইখানে 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে থেকে একটা সিলেক্ট করা কি খুব বেশি কঠিন? কঠিন না। সো তুমি যদি এগুলো 3-4 বার করে রিভিশন দিয়ে নাও তাহলে তো তোমার হয়ে যায়। তারপরেও আঁকাই দিচ্ছি যদি আর কি সমস্যা হয়। তো এখানে আমরা হচ্ছে এই যে এই জিনিসটা অজপারাগা, অজমূর্খ ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই অনাদরা, এটা আর কি। আকারা আধো, এটা অতটা ইম্পর্টেন্ট না। আর চোখে, এটা স্টার দিয়ে দিলাম। আচ্ছা, আর কোলা, আনকোরা, ও আরেকটা, এই যে আগাছা আর আকাঠা, এটাও একটু তোমরা কাইন্ডলি আগায় নিও, ওইটাও ইম্পর্টেন্ট আছে। এই যে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আবছাল আর ছায়া আর আবডাল, এটাতে আমি স্টার দিয়ে দিলাম। ইতিকথা, ইতিহাস, এটা তো স্টার দিয়ে দিলাম, মানে বারবার এগুলা আসে। উনপাজরে 19, স্টার দিয়ে দিলাম। তারপরে দেখো কদবেল, কদর্য, কদাকার, স্টার দিয়ে দিলাম। তারপরে কুঅভ্যাস, কুকথা, কুনজর, কুসঙ্গ, স্টার দিয়ে দিলাম। নিখুঁত, নীলাজ, নিভাজ আর নিরেট, নিরেট লাগবে না বুঝছো, নিখুঁত, নিখুঁত, নিখোঁজ আর নীলাজ, এইগুলাই বেশি ইম্পর্টেন্ট। আর এইটা হইতেছে এই যে পাতিহাস থেকে, তোমরা আশা করি দেখতে পারতেছো, এই পাতিহাস থেকে এটা হইতেছে 2 স্টার দিব আমরা। এই পাতিহাস, পাতিলেবু, এটা হইতেছে আমরা 2 স্টার দিব। আর আমরা যদি এখান থেকে ভরপেট, ভরপুর, এইটাকে আমরা স্টার দিব। রামছাগল, রামদা, হ্যাঁ এই দুইটাই বেশি আসে, এটাতে আমরা ডাবল স্টার দিব। তারপরে হচ্ছে সুনজর, এগুলা তো এই যে দেখো, সুনজর, সুখবর, এগুলো মানে কি উত্তম বা ভালো, এটা প্রকাশ পাচ্ছেই। এই যে হা ভাতে আর হা ঘরে, এই দুইটা হইতেছে 2 স্টার। আচ্ছা, এরপরের দিকে আসো, এরপরে আমরা একটু আসি। তো এটা হয়ে গেল আমাদের কি বলতো, এটা হয়ে গেল আমাদের বাংলা। এরপরে তৎসম বা সংস্কৃত, এইটা একটু বেশি আছে, এইটা আমি একটু আঁকায় তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রগাঢ়, প্রচার, প্রচার লাগবে না, প্রগাঢ়, এটা তোমরা আঁকায় নাও স্টার। প্রবেশ, প্রস্থান, পরাগাছা, পরাক্রান্ত, পরাজয়, পরাভব, এটা স্টার। অপমান, অপকার, অপচয়, অপবাদ, এইটা 2 স্টার। তারপরে এখানে তেমন আর নাই, আমি আবারও বলতেছি সবগুলা পড়াই বেস্ট। আর এটা এমন কঠিন কিছুই না, 2-3 বার রিভিশন করলে এমনি হয়ে যায়। তারপর যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে আঁকায় দিচ্ছি যাতে ইম্পর্টেন্সটা বুঝতে পারো। আচ্ছা, সম্পূর্ণ, সমাগত, সম্মুখ, নিবরণ, নিগত, নিষ্কলুষ, অবজ্ঞা, অবমাননা, এই যে এটা হইতেছে 2 স্টার। অবতরণ, অবরোহণ, এইটা 2 স্টার। অবশেষ, অবেলা, 1 স্টার। অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুশোচনা, এটা 1 স্টার। ঠিক আছে। আচ্ছা, এরপরে অনুক্ষণ, অনুদিন, অনুশীলন, অনুক্ষণ, অনুদিন, অনুশীলন, 1 স্টার। অনুকূল, অনুকূল, অনুকম্পা মানে সঙ্গে। আর এই যে নীরব, নির্জীব, নিরহংকার, এটা 1 স্টার। তারপরে দুর্ভাগ্য, দুর্দশা, দুর্লভ, বিধৃতি, বিশুদ্ধ, এই যে এইটা হইতেছে 2 স্টার। তারপরে সুচরিত্র, সুপ্রিয়, সুনীল, সুকণ্ঠ, 1 স্টার। সুগম, সুসাধ্য, সুসুলভ, সুলভ, এগুলো হইতেছে 1 স্টার। আচ্ছা, এরপরে আমরা একটু নিচে, এই যে এটা একটু পড়ে নিও, সুচতুর, এটার দাগালাম না, তোমরা একটু দেখে নিও জাস্ট। আচ্ছা, এরপর আমরা একটু দেখি এখানে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দেখব যে এগুলোর মধ্যে হচ্ছে অধিকার, এটা না, এই যে এটা ইম্পর্টেন্ট আছে 1 স্টার। আর পরিভ্রমণ, পরিমণ্ডল, এটা 2 স্টার। প্রতিমূর্তি, প্রতিধ্বনি, 1 স্টার। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা একটু প্রতিদিন, প্রতি মাস, এটা কোন এটা ইম্পর্টেন্ট আছে, আচ্ছা দাগাই দিই, এটা এত ইম্পর্টেন্ট না দাগায় কিভাবে পাই। আচ্ছা, উপকূল, উপকণ্ঠা, প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার, এই দুইটাই হইতেছে 3 স্টার। ঠিক আছে। ও সরি, এই যে এর সাথে হচ্ছে এই যে এই পর্যন্ত কই গেল, পুরো কই গেল, হ্যাঁ এই যে এই কয়েকটা, এই প্রতিদিন, এটাও কিন্তু স্টার আছে 1 স্টার, এইগুলো হইতেছে 3 স্টার। আর এই যে আকণ্ঠ, আমরণ, আসমুদ্র, এগুলো হইতেছে 1 স্টার। আর এখানে একটু খেয়াল করো, এখানে হচ্ছে অভিমুখ, এইটা 1 স্টার। হ্যাঁ, তারপরে হচ্ছে আকণ্ঠ আমার, এটা হইতেছে 2 স্টার দিব আমরা। আরক্ত, আভাস, এইটাকেও আমরা 2 স্টার দিব। আদান, আগমন, এগুলোর প্রয়োজন নাই। তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করি আর কি আছে কিনা, এবার বাংলাও হ্যাঁ, এরপরে হচ্ছে এইগুলা আমরা এখন দেখবো বিদেশি যেগুলো আছে, বিদেশির গুলার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। কারখানা, কারসাজি, এইগুলা একদম ইজি, আঁকানোর কোনো প্রশ্নই আসে না, তারপর আঁকাই দিচ্ছি।
নিমরাজ এবং জাস্ট নিমখুন লাগবে না, নিমরাজ লাগবে শুধুমাত্র আমাদের নিমরাজ লাগবে। এটা 1 স্টার। ফিরোজ ফি হাফতা এটাও স্টার। তারপরে হচ্ছে কমজোর কমবক্ত এইটা স্টার। এগুলো সবগুলাই ইজি, বুঝছো, এখানে আঁকানোর কোনো প্রশ্ন আসে না। এগুলো তোমরা একটু দেখে নিও, এগুলো সবগুলো একবার করে একটু এই যে এগুলো সবগুলো একটু একবার করে রিভিশন দিয়ে নিবা। তাহলে এটাই হচ্ছে তোমাদের সেই টপিকটা, যে টপিকটা নিয়ে তোমরা অনেক বেশি ভয় থাকতা। উপসর্গ, উপসর্গ আসলে কিছুই না, পানির মতো সোজা। উপসর্গ যদি আমার এই ক্লাস দেখার পরে তুমি এটা নিয়ে জাস্ট আধ ঘন্টা পড়াশোনা করো, তাহলে উপসর্গ একদম পানির মতো সোজা হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে সবকিছু বুঝাতে পারছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।